35তম জন্মদিন বা জন্মের 136 বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত তার নামাঙ্কিত স্মৃতি বক্তৃতার মধ্য দিয়ে রথীন্দ্রনাথকে স্মরণ করতে বলে আজ আমরা এখানে সবাই সম্মিলিত হয়েছি। প্রসঙ্গত উল্লেখ্য, রবীন্দ্রনাথ মৃণালিনী দেবীর প্রথম পুত্র এবং দ্বিতীয় সন্তান রথীন্দ্রনাথের জন্ম হয় 1888 সালের 27শে নভেম্বর। বিশ্বভারতী বাংলা বিভাগের রথীন্দ্রনাথের নামাঙ্কিত এই বক্তৃতা আয়োজনের সামান্য ইতিহাস আছে। 2005 সাল থেকে বিশ্বভারতী বাংলা বিভাগের পক্ষ থেকে প্রতি বছর রথীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে 27 নভেম্বর এই স্মৃতি বক্তৃতার আয়োজন করা হয়। তখন আশ্রমের কেন্দ্রস্থিত শিমুলতলার বাংলা বিভাগ সত্য উঠে এসেছে বর্তমান বিদ্যাভবন অঙ্গনে। নবনির্মিত বিদ্যাভবন অঙ্গনে বাংলা বিভাগের প্রাপ্ত ঘরগুলির মধ্যে দুটি ঘরে সেই সময় নামকরণ করা হয় দেবেন্দ্রনাথ সভাকক্ষ এবং রথীন্দ্রনাথ পাঠকক্ষ। 2005 সালের 27 নভেম্বর সেই নামকরণের অনুষ্ঠান উপলক্ষে সূচিত হয় রথীন্দ্রনাথ স্মৃতি বক্তৃতা। ওই কক্ষ দুটির নামকরণ এবং রথীন্দ্রনাথের নামাঙ্কিত বক্তৃতাটির প্রস্তাবক এবং প্রধান উদ্যোক্তা ছিলেন তৎকালীন বিভাগীয় প্রধান অধ্যাপক আলপনা রায়। এই অবকাশে তাঁর প্রতি আমাদের সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই। 2005 সাল থেকে আজ 20 বছর যাবৎ নিরবচ্ছিন্নভাবে বাংলা বিভাগ দিনটি একইভাবে উদযাপন করে আসছে। এমনকি করোনা মহামারীর সময়েও এই বক্তৃতায় ছেদ পড়েনি। অনলাইন ব্যবস্থার মাধ্যমে 2020 এবং 2021 সালে এই বক্তৃতার আয়োজন করা হয়েছিল। আশা করি এই ধারা বাংলা বিভাগ ভবিষ্যতেও অব্যাহত রাখবে। মনে পড়ে 2005 সালে প্রথম রথীন্দ্রনাথ স্মৃতি বক্তৃতা উপস্থাপন করেন শান্তিনিকেতনের স্থাপত্য ও তার নান্দনিকতা বিষয়ে বিশিষ্ট শ্রী পূর্ণেন্দু বন্দ্যোপাধ্যায়। সেদিন নামকরণ অনুষ্ঠানের অন্যতম অতিথি ছিলেন বিশিষ্ট অধ্যাপক শ্রী দেবনাথ বন্দ্যোপাধ্যায়। শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রমের প্রথম ছাত্র পঞ্চকের অন্যতম, প্রতিষ্ঠানটির নানা পর্বে বিবিধ ভূমিকা পালন করে চলা অন্যতম সেবক ও কর্মী, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পর্বের বিশ্বভারতীর প্রথম উপাচার্য কবিপুত্র রথীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্মরণ উপলক্ষে এই বক্তৃতার আয়োজন করা হয়ে থাকে। ব্যক্তিগত জীবনে রথীন্দ্রনাথ ছিলেন একাধারে কৃষি ও উদ্যান বিজ্ঞানী, অন্যদিকে বিশিষ্ট শিল্পী, অনুবাদক এবং বিশ্বভারতীর অনলস কবি, অধিকর্মী। কারুবিদ্যা আর চারুবিদ্যার প্রশ্নে সাধারণ মানুষের স্বভাবগত মানসিক জাট্য দূর করার ক্ষেত্রে রথীন্দ্রনাথ আজীবন প্রযত্ন করে গেছেন তার নিজস্ব শৈল্পিক সামর্থ্যে। রথীন্দ্রনাথ কার্যত তার জীবনের সর্বস্ব উৎসর্গ করেছিলেন বিশ্বভারতীর কল্যাণের জন্য। তিনি দান করেছিলেন উত্তরাধিকার সূত্রে প্রাপ্তব্য তার যাবতীয় শক্ত। তার স্বভাবধর্মের মধ্যে নিহিত ছিল একরকম আত্মবিরোধী প্রকৃতি। এই স্বভাব প্রকৃতির কারণেই একসময় আশ্রম আবাসিকদের একাংশের প্রতি তার অন্তঃকরণে জমে উঠেছিল তীব্র ও ঘন অভিমান। আশ্রম থেকে তিনি স্বেচ্ছা দূরত্ব রচনা করেছিলেন জীবনের অন্তভাগে। দূর দেরাদুনের রাজপুরে তাঁর প্রয়াণ ঘটে 1961 সালে রবীন্দ্র শতবর্ষ পূর্তির বছরে। বিশ্বভারতী পরিচালনার ক্ষেত্রে রবি রথের সারথি রথীন্দ্রনাথের প্রতি রবীন্দ্রনাথের ছিল এতটাই নির্ভরশীলতা যে অনেকে বিশ্বভারতী বলতে একসময় বুঝতেন বিশ্ব বা রথী। এই অভিধার মধ্যে হয়তো কিছুটা তীর্যকতা মিশে আছে, কিন্তু অভিধাটি একেবারে নিষ্কারণ নয়। বিশ্বভারতী পরিচালনার প্রতিটি পর্বেই ছিল তার অপরিসীম অবদান। রবীন্দ্রনাথের প্রয়াণের পর
তার স্মৃতি সংরক্ষণ ও গবেষণার জন্য রবীন্দ্র ভবন প্রতিষ্ঠার দূরদৃষ্টি ও বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ। প্রতিষ্ঠানের প্রতি নিবেদিত প্রাণ রবীন্দ্রনাথের স্বক্ষেত্রে আত্মপ্রতিষ্ঠা হয়তো তাদের কিছুটা বিলম্বিত হয়েছিল, কিন্তু সেই আত্মত্যাগ তিনি বরণ করে নিয়েছেন। রবীন্দ্রনাথের জীবনের 50 বর্ষ পূর্তি উপলক্ষে লেখা একটি আশীর্বাদী কবিতায় রবীন্দ্রনাথ বলেছিলেন, জীবনের ভোজের পাত্রে রবীন্দ্রনাথ রাখেননি আলাদা কোনো ভোগের আয়োজন। যে জীবন তিনি তার পিতৃদেবের আরব্ধ সংকল্প সম্পূর্ণ করার জন্য উৎসর্গ করেছিলেন, সেই জীবনের স্মৃতি আলেখ্যটির নাম বোধহয় সেই জন্যই পিতৃস্মৃতি। জীবন যে তার পিতৃ সংকল্পে নিবদ্ধ, এ যেন তারই ইঙ্গিত পায়। ইংরেজি ভাষায় রচিত তার আত্মজীবনীর নামকরণেও রয়েছে রবীন্দ্র কাব্যের স্মৃতিসূত্র। অন দ্য এজেস অফ টাইম নামকরণে ব্যবহৃত শব্দবন্ধটি আছে রবীন্দ্রনাথের ইংরেজি কাব্যগ্রন্থ দ্য গার্ডেনারে 45 সংখ্যক কবিতায়। Let your lightly dance, let your lights lightly dance on the edges of time, like dew in the teeth of a leaf. মূল কবিতাটি বাংলা খনিকা কাব্যের উদ্বোধনী কবিতার অন্তিম অনুচ্ছেদ, কিন্তু ঠিক অবিকল অনুবাদ এটা ইংরেজিতে রবীন্দ্রনাথ করেননি। মূল বাংলা কবিতা অন্তিম অনুচ্ছেদটা ছিল এরকম: ধরণীর পরে শিখিলে বাঁধন, ঝলমল প্রাণ করিস যাপন, ছুঁয়ে থেকে তুলে শিশির যেমন, শিশির শিরিষ ফুলের অলকে, মরমর কানে ভরে ওঠ গানে, শুধু অকারণ পুলকে। কিন্তু তার থেকে শুধুমাত্র ওই অংশটুকুই ইংরেজিতে নেওয়া হয়েছিল। Let your life lightly dance on the edges of time, like dew in the teeth of a leaf. রবীন্দ্রনাথের জীবনবোধের মর্ম কথাটুকু যেন এই কবিতা পংক্তিটির মধ্যে অব্যক্তভাবে ধরা আছে। আমার অক্ষম অনুবাদে পংক্তিটির বাংলা তর্জমা হতে পারে এরকম: সময়ের কিনারে আলতো আদরে নাচুক তোমার জীবন, শিশিরের কণা পাতার আগায় নাজুক থাকে যেমন। পিতৃকর্মে নিবেদিত প্রাণ রবীন্দ্রনাথ পিতৃ নির্দেশে কৃষি ও উদ্যানবিদ্যার শিক্ষা গ্রহণ করেন। পিতৃ আঁকাতে অনুবাদ করেন অশ্বঘোষের মুক্তচরী। বিজ্ঞানের ছাত্র রবীন্দ্রনাথের মৌলিক গ্রন্থ প্রাণতত্ত্ব ও অভিব্যক্তি একদিকে যেমন তার বিজ্ঞান বিষয়ক নিবিড় অনুসন্ধিৎসা ও গরিমাময় জ্ঞানের সাক্ষ্য বহন করছে, তেমনি আবার বাংলা ভাষায় রচিত বিজ্ঞান বিষয়ক রচনার উৎকৃষ্ট প্রবন্ধ সাহিত্যেরও দৃষ্টান্ত হয়ে রয়েছে তা। আমরা বাংলা বিভাগের পক্ষ থেকে বহুকর্মা রবীন্দ্রনাথের জীবনের নানা দিক নিয়ে অথবা তাকে কোনোভাবে স্পর্শ করে আছে এমন বিষয় নিয়েই সাধারণত এই স্মৃতি বক্তৃতার বিষয় নির্বাচন করে থাকি। কখনো হয়তো তার বক্তব্য ঘটেছে, তবে এ ব্যাপারে আমরা নিশ্চিত যে রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও আগ্রহের সবগুলি দিক এখনো আমরা আলোচনা করে উঠতে পারি। এবছরের আয়োজনে তার রচিত বিজ্ঞান গ্রন্থ এবং বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক রচনার দীর্ঘ ধারাবাহিকতা ও তার সাহিত্য মূল্যের দিকটি আমরা বেছে নিয়েছি বক্তৃতার বিষয় হিসেবে। অত্যন্ত আনন্দের কথা, আমাদের প্রস্তাব মতো এই বিষয়ে বলবার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন আজকের বক্তা ডক্টর তুষার চক্রবর্তী। তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্বাগত জানাই। তুষারদা আমার ব্যক্তিগতভাবে অনেক দিনের পরিচিত, আমি তুষারদা লেখালেখির সঙ্গে পরিচিত। তুষারদা শুধু বিজ্ঞানী নন, তুষারদা একই সঙ্গে বিজ্ঞানের যে সামাজিক দায় তা নিয়ে নিরন্তর ভাবেন। তুষারদা বাংলার অন্যতম বিশিষ্ট প্রাণ রসায়নবিদ ও নিরন্তর বিজ্ঞান চিন্তক। বিজ্ঞানের গবেষণার পাশাপাশি তার সামাজিক দায় ও দায়িত্ব নিয়েও তিনি অনুক্ষণ ভাবেন ও লেখেন। বৈজ্ঞানিক সত্তা ও সামাজিক সত্তার যুগ্মতায় তুষার চক্রবর্তী
এক মানবিক পৃথিবীর বাসিন্দা হতে চান সর্বদা, যা আমাদের অনিবার্যভাবে স্মরণ করিয়ে দেয় মানুষের মর্তসীমা লঙ্ঘনের উন্মত্ততার প্রশ্নে রবীন্দ্রনাথের সতর্ক বাণীসমূহ। ডক্টর তুষার চক্রবর্তীর মনোনৃত্য বক্তব্য শোনার জন্য আপনাদের মতো আমিও উন্মুখ হয়ে আছি। সেই শ্রুতি ও মননের মিলনায়তনে আপনাদের সবাইকে আবারও বিশ্বভারতী বাংলা বিভাগের পক্ষ থেকে জানাই সাদর অভ্যর্থনা। নমস্কার। আজকের মূল অতিথি এবং বক্তা, তার কথা আমরা শুনব। তার আগে রথীন্দ্রনাথের অভিব্যক্তি বইটি থেকে সামান্য অংশ পাঠ করবেন আমাদের ছাত্র অভিজিৎ দাস। আমি রথীন্দ্রনাথ ঠাকুরের অভিব্যক্তি গ্রন্থে ডারউইনের পরে প্রবন্ধটির অংশবিশেষ পাঠ করছি। জীবশ্রেণী মাত্রই কি ক্রমোন্নতির পথে এগিয়ে চলেছে? তা নয়। অধিকাংশ ক্ষেত্রে অভিব্যক্তি এমন জায়গায় পৌঁছে দেয় যেখানে এগোবার আর পথ নেই। ক্রমোন্নতি এক জায়গায় এসে হঠাৎ থেমে যায়। কীটপতঙ্গদের ঠিক এই অবস্থা দাঁড়িয়েছে। পিঁপড়ে, মৌমাছি প্রভৃতি বহু যুগ ধরে একইভাবে থেকে গেছে। তাদের কোনো পরিবর্তন হয়নি, উন্নতিও হয়নি। পাখিরা মিওসিন যুগে অভিব্যক্তির শেষ পর্যায়ে পৌঁছে গেছে। স্তন্যপায়ী জন্তুরা প্লিওসিন যুগের পর আর অগ্রসর হয়নি বললেই হয়। কেবল মানুষই একমাত্র জীব যে অভিব্যক্তির পথে আশ্চর্য দ্রুত এগিয়েছে এবং যার সামনে উন্নতির পথ আজও সম্পূর্ণ অবারিত। পৃথিবী থেকে মানুষ লোপ পেলে আর কোনো জন্তু নেই যে মানুষের স্থান অধিকার করতে পারে। একমাত্র মানুষের বেলায় বলা চলে তার চিন্তা স্থূল বস্তুর রাজ্য অতিক্রম করে সূক্ষ্ম ভাবরাজ্যে গিয়ে পৌঁছেছে। মানুষের বুদ্ধির কাছে প্রকৃতি বশীভূত। মানুষ ইচ্ছামতো স্বভাবের নিয়ম লঙ্ঘন করতে পারে। মানুষের শক্তি সব রকম প্রাকৃতিক বাধা অতিক্রম করে যে প্রচন্ড বেগে অগ্রসর হচ্ছে, তাতে ভয়েরও কারণ দেখা দিচ্ছে। মানুষ এই শক্তি নিজের উন্নতির জন্য প্রয়োগ না করে নিজেরই ক্ষতি করবার চেষ্টা করতে পারে। যে মন শক্তিকে মানুষ আত্মবিকাশে নিযুক্ত করে জীবন সংগ্রামে জয়ী হয়ে এসেছে, সেই শক্তি যদি বিবেকহীন যথেচ্ছাচারে পরিণত হয়, তাহলে শোচনীয় আত্মঘাত থেকে কেউ মানুষকে রক্ষা করতে পারবে না। মানুষের মনন শক্তির সবচেয়ে বড় দান হলো বিবেক বা বিচার বুদ্ধি। হিংসা, দেশ, অহংকার প্রভৃতি যে হেয় গুণ স্বার্থপ্রভাবে মানব জীবনে প্রাধান্য লাভ করেছে, স্নেহ, প্রেম, দয়া, মৈত্রী প্রভৃতি মানবের উন্নততর শ্রেয় ব্যক্তির হাতে তাদের পরাভব ঘটাবার দায়িত্ব মানুষ যদি আর দৃঢ় সংকল্প না করে, তাহলে মানব জাতির সমূলে বিনাশ অবশ্যম্ভাবী। সৃষ্টির বর্তমান পর্যায়ে অভিব্যক্তির ভার ন্যস্ত হয়েছে মানুষের উপর। সে যদি তার শুভবুদ্ধি প্রয়োগ করে নিজের উন্নতির পথ প্রশস্ত করতে পারে, তাহলে মানুষের ভিতর দিয়ে আদিম প্রাণ শক্তি বহু বিচিত্র সম্ভাবনার দিকে ক্রমশ এগিয়ে যাবে। প্রকৃত উন্নতির এই একমাত্র পথ এখনো খোলা আছে। নমস্কার। আপনারা সকলেই জানেন যে রথীন্দ্রনাথ বিজ্ঞানের ছাত্র ছিলেন এবং আমেরিকার ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে তার কৃষিবিজ্ঞান পাঠ শেষ করে প্রাথমিকভাবে শিলাইদহে তিনি তার নিজস্ব গবেষণাগার তৈরি করেন। এখন রথীন্দ্রনাথের এই বিজ্ঞান ভাবনা, তাকে বিশেষ করে স্মরণ করার জন্য আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের বক্তা ডক্টর তুষার চক্রবর্তী। তিনি বিশিষ্ট প্রাণ রসায়নবিদ, বহুদিন ধরে বিজ্ঞানের কাজ করছেন। তিনি CSIR এর গবেষক। আমেরিকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি ভিজিটিং ফেলো হিসেবে কাজ করেছেন। আমেরিকা থেকেও তিনি পোস্ট ডক্টরেট করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় বা প্রেসিডেন্সি কলেজে বিভিন্ন সময় পাঠদান করেছেন। তার কিছু বইপত্রের সঙ্গে আমরা পরিচিত।
যেমন জিন ভাবনা দুর্ভাবনা, বিজ্ঞানের দায়, বিজ্ঞানের দায়িত্ব, জৈবনিক ইত্যাদি। তিনি সত্যেন্দ্র পুরস্কার এবং আরো কিছু পুরস্কার পেয়েছেন। এই পত্রপত্রিকা বইপত্র এখনো প্রকাশিত হচ্ছে। আমরা আজকে তার কথা শুনব। ডক্টর তুষার চক্রবর্তী, তাকে আজকে বলবার জন্য অনুরোধ করি।